চুক্তি হয়েছে, যে চুক্তিটা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট নির্বাচনে ঠিক 3 দিন আগে হুট করে ফেলেছেন এবং কারোর সঙ্গে কোনো আলোচনা না করে, এবং সেটা যে কি চুক্তি হয়েছে সেটা উনি প্রথম দিকে প্রকাশও করেন। তো এই চুক্তিটা নিয়ে আমাদের জন্য মানে আমাদের কি কি ক্ষতি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনাও সেভাবে শুরুর দিকে 2-1টা জায়গায় হয়েছিল, কিন্তু ডিটেইলে কোনো কিছু হয়নি। এখন যেন হঠাৎ করে হচ্ছে, এবং আপনার এই পোস্টটা পড়ার পর আমার মনে হলো যে আমরা তো একটা ভয়ঙ্কর একটা ফাঁদের মধ্যে বোধহয় পড়ে যাচ্ছি। তো কেন মনে হচ্ছে আপনার কাছে, আপনি একটু ডিটেল যদি আমাদেরকে বলতেন যে চুক্তিটা নিয়ে আপনার মূল্যায়নটা কি আসে? আহ, ইতিমধ্যে আপনারা তো চুক্তির ক্লজ গুলো পড়েছেন। তো যখন পড়তে শুরু করলাম, এটা আমি বলি, এটা প্রথম আমি দেখলাম কল্লোল মোস্তফা বলে একজন উন্নয়ন বিষয়ক গবেষক আছেন, আর মাহা মির্জা, সম্ভবত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আর কি। তো যাই হোক, তো তাদের মাধ্যমেই আমি ওই চুক্তির ক্লজ গুলো পড়ছিলাম। যখন পড়লাম তখন আমার খালি বারবার মনে হচ্ছিল যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে তারা এরকম একটা চুক্তি কিভাবে করতে পারে অন্য দেশের সঙ্গে। মানে আমাদেরকে সব দিক থেকে মানে হাত পা বেঁধে ফেলেছে এই চুক্তির ফলে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমাদের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আহ, আহ, পরিমাণ আর কি, সেটা হলো $8 বিলিয়ন। জি। এই $8 বিলিয়ন মধ্যে আমরা $6 বিলিয়ন পোশাক, ম্যাক্সিমাম পোশাক রপ্তানি করি, আর ওদের ওখান থেকে $2 বিলিয়ন আমদানি। তো এই $6 বিলিয়ন রক্ষা করতে যে তারা $22 বিলিয়ন মানে করেছে, মানে বাংলাদেশকে দিতে হবে, তাদেরকে তাদের প্লেন কিনতে হবে, তাদের সয়াবিন কিনতে হবে, তাদের এলএনজি কিনতে হবে, তাদের গম কিনতে হবে, নানান রকমের খরচ। চিন্তা করেন, মানে 3 গুণ বেশি পয়সা আমাদেরকে দিতে হবে তাদেরকে খালি খুশি রাখার জন্য, যে তারা যেন আমাদেরকে। তো প্রথম কথা হলো, এরকম এরকম একটা চুক্তি আপনি মানে দেশবাসীর সঙ্গে আলোচনা করেন নাই কেন? কেন? এটা তো খুব মানে এত বড় একটা ভয়াবহ চুক্তি, যেটা করে আমরা যে আগে শুনতাম না 25 বছরের গোলামীর চুক্তি ইন্ডিয়ার সঙ্গে, এটা তো তার থেকেও ভয়াবহ। ওটা তো 25 বছরের মেয়াদ ছিল, 25 বছর পরে অটোমেটিক্যালি চুক্তিটা শেষ হয়ে গেছে। কিন্তু এটার তো কোনো মেয়াদ নাই, এটা তো আজীবন এই চুক্তির মধ্যে আপনার বাংলাদেশকে বেঁধে দেবে। আপনি চিন্তা করেন যে কি কোন পরিমাণের দেশদ্রোহিতা এদের মানে ইয়েতে। এখন তার চেয়ে বড় কথা, যে চুক্তিটা যখন প্রকাশ হলো, মানে তখন স্বাভাবিকভাবেই এটা নিয়ে নানান কথাবার্তা শুরু হলো। হঠাৎ দেখা গেল যে খলিলুর রহমান, যিনি এই চুক্তির একজন মূল কুশীলব, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছে। তো স্বাভাবিকভাবে লোকজনের মনে প্রশ্ন আসছে যে কি ব্যাপার, এই লোক কিভাবে, সে তো খালি এই একটা না, বিভিন্ন রকমের ক্ষতি করছে সে এই দেশের স্বার্থ রক্ষার নাম করে। এই ইউনূস সাহেব আর এই খলিল মিয়া এইগুলাই করছে। এরা বেসিক্যালি আসছিল বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করার জন্য। এখন তো পরিষ্কার এগুলো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, স্বাভাবিকভাবে তখন মানে আলোচনা হলো যে কেন তারা নির্বাচিত সরকার 3 দিন পরে আসবে, মানে 9ই ফেব্রুয়ারি তারা চুক্তিটা মানে স্বাক্ষর করেছে, 3 দিন পরেই বা নির্বাচন হলো, তো কেন করলো? তখন খলিলুর রহমান একটা বিবৃতি দিল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, যে বোধ বিএনপি এবং জামাত এই দুটো বড় দলের সঙ্গে আলোচনা করে এটা করা হয়েছে। এখন চিন্তা করে দেখেন, এখন এইটার পরে বিএনপি থেকে বা তারেক রহমানের পক্ষে কোনো বিবৃতি আমি অন্তত দেখি না, আপনি দেখেছেন কিনা জানি না, যে আমরা এটা একটা মিথ্যাচার, আমরা এটা আমাদের সঙ্গে কোনো আলোচনা করি নাই। কিন্তু জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে না, এটা মিথ্যাচার হয়েছে, আমাদের সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা হয়। তো ভাবলাম যে জামাত একটা দেশপ্রেমিক দল। আর এটাতে মানুষের মধ্যে নানান সন্দেহ হচ্ছে, যে আমরা যে বলি যে লন্ডন ষড়যন্ত্র, মানে উনি ওই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার নাম করে সেখানে তো কিছুই হয় নাই, উনি গেছেন তারেক রহমানের সাথে চুক্তি করতে, এই চুক্তি মানে আঘাত করতে, যে আমরা ঠিক আছে তুমি মানুষের মনে এই প্রশ্নটা আসছে, এটা তো আর অস্বীকার করা যাবে। এখন আচ্ছা, কথা হলো, আমি এখানে একটা জিনিস মাথার মধ্যে আমার প্রশ্ন জাগছে, যেটা আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই আমি। এই যে খলিল সাহেব বললেন জামাত বিএনপির সঙ্গে আলোচনা করেই তারা এই চুক্তি করেছে, এটা তো একটা বড় স্টেটমেন্ট। তো এই একটা দাবির পর জামাতে ইসলাম বললো তাদের সঙ্গে কোনো আলাপ হয়নি, শুনতে ভালো শোনা গেছে। কিন্তু জামাতে ইসলাম তাহলে এটা নিয়ে সংসদে কথা বলল না,
আমার তো আমি উঠানো। আমার 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 প্রশ্নটা সেখানে, আমি ওই প্রশ্নই তুলেছি। আমি ধরে নিচ্ছি যে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলবে না, তার কারণ বিএনপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা, যে ইউনূস সাহেব তোমারে আমি এই দিব, তোমারে আমি এসএসএফ এর ইয়ে দিব, তোমার গ্রামীণ ব্যাংকের যে সমস্ত যা মানে নির্বাহী আদেশের যত সুযোগ সুবিধা সবগুলো আমরা করে দিব, আর বিনিময়ে আমরা ক্ষমতায় আসবো এবং খলিলকে আমরা পররাষ্ট্রমন্ত্রী বানাবো, যাতে করে এই দেখভালটা করে। আচ্ছা, ভালো কথা। আমার প্রশ্ন হলো, জামাত যখন পাবলিকলি বলছে যে এটা মিথ্যাচার হয়েছে, তো এটার বিরুদ্ধে তারা কথা বলে না, পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয় না কেন, খলিলের পদত্যাগ চায় না কেন, যে এত বড় মিথ্যাচার করছে আমাদের বিরুদ্ধে? এটা তো দেশদ্রোহিতার সামিল। তার মানে জামাতকে খলিল, মানে জামাত এবং বিএনপি বলছে যে এটা যদি দেশদ্রোহী হয়ে থাকে, এই দেশদ্রোহিতার অংশ তারাও। তার স্টেটমেন্টটা তো এটা পরিষ্কার, কেমন? তো এটা নিয়ে কোনো বিএনপি কোনো কথা বলতেছে না, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। বিএনপি কোনো, কিন্তু জামাত যখন পাবলিকলি এই স্টেটমেন্টটা দিল, এই চুক্তির এত বড় একটা মানে দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী চুক্তি হয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে হলে তো ফাটায় কিন্তু এতক্ষণে। তো আমেরিকার বিরুদ্ধে বা এই ইউনূস সরকারের বিরুদ্ধে মানে এটা নিয়ে কোনো আলোচনা নাই। সংসদটা এখন আওয়ামী লীগের সংসদ না, যে ওইখানে উনি যা বলবে, তা একটা ভালো মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেখানে বিএনপি ভোটে জিতে আসছে, জামাত একটা অনেক ভোট পেয়ে এবার সংসদে আসছে, প্রায় 68টা, মানে পৃথিবী বাংলাদেশের ইতিহাসে যেটা হয়নি। তাদের তো একটা সলিড বেজ আছে, সেইটার উপর ভিত্তি করে তারা এটা নিয়ে এখানে কোনো কথা বলছে না। এবং আমি যে প্রশ্নটা তুলেছি, আপনারা যে এখন নিশ্চুপ আছেন বা এটা নিয়ে কোনো কথা বলছেন না, বা খলিলের পদত্যাগ চাচ্ছেন না, বা ইউনূসের বিরুদ্ধে শাস্তিমূলক দাবি জানাচ্ছেন না, এটার অর্থটা কি? এটার অর্থ কি এই যে আপনাদের সঙ্গে একটা গোপন কিছু আঘাত টাঘাত হয়েছে, তাছাড়া এটা নিয়ে কথা বলবেন না কেন? এটা তো দেশের 1 নম্বর বার্নিং ইস্যু। এখন এত বড় একটা জঘন্যতম কাজ করেছে, এটা নিয়ে এটার কথা বলবে না কেন তারা? তো এখন কথা হলো যে এটা এর মাধ্যমে ওখানে তো আমরা বলতেছি খলিলের কথা, এই চুক্তির সময় সেখানে তো আমাদের বাণিজ্য মন্ত্রীও ওখানে ছিল, তাই না? তো চুক্তিটা তো একটা বাণিজ্য চুক্তি, এখানে খলিল সাহেবের থাকারও তো কোনো প্রয়োজন দেখি না, উনি থাকবেনই বা কেন? আর কিন্তু আমার প্রশ্ন হলো, উনি গেলেনই কেন? গেলেনই কোন এখতিয়ারে, এটাও তো বুঝলাম না। বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন উনি কি মানে বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন শেখ বশিরউদ্দিন, উনি তো বিরাট স্মার্ট লোক বলে শুনছি, উনি কি করলেন? উনিও না এই না, কাজটা করলেন, ওনার বিরুদ্ধে প্রশ্ন অ্যাকশন নেওয়া হবে। প্রশ্ন তো সেখানেই। প্রথমে বলা হলো যে ট্যারিফ কমানোর জন্য, এবং 6 সপ্তাহ না 7 সপ্তাহ 3-4 বার, আর খলিল গেছে সেখানে কয়েকবার, এবং 1.5 মাস ধরে থাকছে সরকারি খরচে, মানে 5 স্টার হোটেল, বিজনেস ক্লাস, যতগুলো সুযোগ সুবিধা সবগুলা নিছে। নিয়ে আপনি ট্যারিফের ব্যাপারে তো কোনো কিছু করতে পারলেন না, কোন রকম কোনো কিছু হয়নি। হ্যাঁ, এবং যেটা কম্বোডিয়ার ক্ষেত্রে করছে সেটাও আমরা পাইনি, পাকিস্তানের থেকেও মানে কম পেয়েছি। তো আমাদের প্রশ্নটা হলো যে আপনি যে এত টাকা পয়সা, সরকারের টাকা পয়সা খরচা করে 1.5-2 বার ধরে ওইখানে গেলেন, যে কথা বললেন, তার লাভটা কি হলো? তো সেই ব্যাপারে কোনো জবাব, যেহেতু জবাবদিহিতা নাই, ইউনূস সাহেব তো কোনো জবাবদিহিতার ধাপ ধরতেন না, যে যা খুশি তাই করতেন। উনি রাষ্ট্র চালিয়েছেন ওই মোহাম্মদ শাহ তুগলকের মতো, যা বলবে তাই। তো এখন আমরা যেটা ভেবেছিলাম যে এই এই সরকার, তারেক রহমানের সরকার এত মানে অত্যাচার নির্যাতন সহ্য করে আসার পরে হয়তোবা দেশের সত্যিকার অর্থে একটা জবাবদিহিতামূলক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এগুলো আমরা আশা করেছি। কিন্তু যখনই খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো, তখনই মানুষের মনে সন্দেহ দেখা দিল যে ব্যাপারটা। তারপরে এই যে ইউনূস এবং ইয়েরা যে একে বন্দর দিয়ে দাও, এটা করো, এগুলো তাদের এজেন্ডাতে ছিল না, এই সমস্তই করছে তারা। কোনো সংস্কার কিচ্ছু করেনি, আর নিজের আখের গুছাইছে সবকিছু। তো ভেবেছিলাম যে এটার বিরুদ্ধে তার বর্তমান সরকার অ্যাকশন নেবে, অ্যাকশন তো নিলই না, উল্টা লন্ডনে যে কি করলো না করলো, তারপরে এসে দেখি খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, ইউনূস সাহেবরে 1 বছরের জন্য এসএসএফ এর প্রোটেকশন দেবে, তারপরে গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল সেটা অবিশ্বাস্যভাবে কমিয়ে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। তো ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে যে তারেক রহমানের সঙ্গে তার এটা নিয়ে কোনো একটা মানে মানে লেনদেন হয়েছে, কিন্তু জামাত তো এটার পক্ষে ছিল, জামাত তো এটার অংশ না। তো জামাত যদি অংশ না হয়, তাহলে এটা নিয়ে কথা বলে না কেন?
এটা তো একটা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যেখানে দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে, সেখানে জামাত নিশ্চুপ কেন? বিএনপি ধরে নিলাম যে তারা আঘাত করছে এবং এটা নিয়ে কোনো কথা বলবে না, আর এটা যদি কথা না বলে, এটা কিন্তু তারেক রহমানের জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, এবং সেটা কিন্তু আচ্ছা, খুব এই বেশি দূরে না। চুক্তির মধ্যে একটা জায়গায় আমি দেখলাম যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে $350 মিলিয়ন কৃষি পণ্য কিনবে, বাংলাদেশে কিনতে হবে। তো যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য কিনে বাংলাদেশ কি করবে, তো কোথায় বেচবে? না ওই না, এই যে কথাগুলো দেখেন, এই যে ফরিদ আক্তার যে ইয়ে ছিল, মানে কি বলে, তিনি পাবলিকলি বলতেছেন যে দেশের কৃষি খাতকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। তো আমার প্রশ্নটা হলো, ফরিদ আক্তার, আপনি সরকারে থাকতে এই কথাগুলো বলেন নাই কেন? আপনি এটার প্রতিবাদে পদত্যাগ করেন নাই কেন? আপনারা তো সব দেশপ্রেমী, আপনি এখন বড় বড় কথা বলতেছেন কেন? না, আপনি এটা কি বললেন? আবার আপনার কথা তো আমি বুঝতে পারলাম হ্যাঁ, না। আপনি আবার এই কথা আপনি কিভাবে বলেন একজন সেন্সিবল লোক হয়ে? যে আপনি বলতে চাচ্ছেন যে উনি পদত্যাগ করলেন না কেন? আপনার মাথার মধ্যে কি এটা নাই যে পদত্যাগ করলে যে 1 মাসের বেতন কম পাইতো? না, তার মানে কি বোঝা যাচ্ছে যে তাদের কাছে ব্যক্তি স্বার্থ এবং নিজের স্বার্থ ছাড়া তারা দেশের কথা চিন্তা করে নাই। কালকে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা সাবেক তৌহিদ হোসেন প্রথম আলোতে একটা আর্টিকেল লিখছে যে এত বড় বড় বিল্ডিং এর দরকার কি, এত বড়। আচ্ছা, তৌহিদ হোসেন, খুব ভালো কথা, আপনি দেশপ্রেমিক, তো আপনি সরকারে থাকতে এগুলো নিয়ে প্রতিবাদ করেন নাই? বেতন প্রাপ্তি আছে না, টাকা পয়সা জন্য জন্য গেছে বয়সে। না না, তো আপনারা তো যে সব মন্ত্রী পাড়ায় বড় বড় বাড়িতে উঠছেন, তারপরে সরকারি গাড়ি চালাইছেন, ফ্ল্যাগ দিয়া ঘুরছেন, বেতন দিচ্ছেন, তারপরে বিদেশে ঘোরাঘুরি করছেন। তো আপনারা, আপনাদের মুখে যখন এই কথাটা আমরা শুনি বা সাধারণ জনগণ, তখন মনে হয় না যে এগুলো তো একটা পাক্কা বাটপার সব? তো বিশ্ব বাটপার সব বাটপার একসাথ করছিল। আমি এখন একটা শেষ প্রশ্নটা আপনাকে করি, যে এই যে আমরা বলছি যে আমেরিকার স্বার্থ রক্ষার জন্যই খলিলকে নেওয়া হয়েছে, খলিল সাহেবকে নেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, আমরা কিন্তু তার কিছু প্রমাণ কি অলরেডি দেখতে পেলাম। যেমন ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এই বিবৃতিতে তো অলরেডি আমি দেখেছি আমাদের এখানকার ইরানের যে রাষ্ট্রদূত আছে, উনি তো প্রকাশ্যে উনি এটা ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তো এটা কি তারই নমুনা? না, এটা তো বোঝাই যাচ্ছে, এই যে এখন যে বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসতে পারতেছে না, তো ইরান তো, এই ইরানের রাষ্ট্রদূত এই কথাটাই বললো যে আমাদের বন্ধুকে এটা আমরা বুঝে ফেলছি এখন, এবং বাংলাদেশের বিবৃতিতে আমরা হতাশ। হতাশ তো হওয়ার, আরো তো হতাশ, তার কারণ ইরান তো একটা ভিকটিম, আগ্রাসনের মানে শিকার। এটা বাংলাদেশ কেন পরিষ্কার করে বলতে পারছে না? বুঝলাম না যে গালফ স্টেটে আমাদের অনেক লোকজন করে, ঠিক আছে, তুমি এটাও বলো ওইটাও বলো, তুমি তোমার বিবৃতিতে খালি বলতেছো গালফের সার্বভৌমত্ব হুমকির মুখে, ইরানের সার্বভৌমত্ব হুমকির মুখে না? ইরানও তো আমাদের বন্ধু প্রতিবেশী দেশ, এটা কেমন কথা? তো এইটা সে, এবং খলিল যে আমেরিকার স্বার্থ রক্ষা করতে আসছে, এই যে এইসব বিবৃতিতে বোঝা যাচ্ছে। এখন এটাতে দেখে কি মনে হচ্ছে, জামাত যদি সত্যিকার অর্থে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে যে তারা এই দেশের স্বার্থ রক্ষা করবে এবং তারা দেশপ্রেমিক, যদি হয় তাহলে খলিলদের বিরুদ্ধে এবং ইউনূসের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয়, সেটা জামাতের এই দাবিটা করা উচিত পার্লামেন্টে। সেই বলছি, বিএনপির প্রতি আমার কোনো ভরসা নাই, তারা এটা করবে না, তো জামাত অ্যাটলিস্ট করুক। জি, অনেক ধন্যবাদ। কিন্তু যদি আপনার কথা ক্লিয়ার আমার কাছে, যে বিএনপি তো খলিলকে ধারণই করছে, যদি বিএনপি কিছু করবে এই প্রত্যাশা আপনি করছেন না। কিন্তু জামাত যেহেতু প্রতিবাদ করছে যে আমার সঙ্গে কোনো আলাপ হয়নি এবং খলিল মিথ্যাচার করেছে, তখন জামাতের উচিত হবে, জামাত এবং বিরোধী দলের উচিত হবে এই ব্যাপারে একটা জনমত গড়ে তোলা অথবা প্রতিবাদ করা। সেই প্রতিবাদ যখন তারা না করে সংসদে, তখন কি তাহলে মানুষের মনে কিন্তু এই সন্দেহটাও জাগতে পারে যে জামাতের আমির যে প্রতিবাদটা করেছে ওটা কেবল কথার কথা, প্রতিবাদ করতে হয় তাই করলাম, কিন্তু আসলে তারা মিন করে না। উপচে পড়ছে তেল, ট্যাঙ্কার গুলো উপচে পড়ছে, কিন্তু সেখান থেকে সরকার তেল নিতে চাইছে না। কেন আসলে তেল নিতে চাইছে না? কেন এই সংকট?
তেল দেখা যাচ্ছে, জানা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, এখন তো দেখাই যাচ্ছে যে উপচে পড়ছে। সরকার চিঠি দিয়ে বলছে সরকার এই তেল নিতে পারছে না, কারণ সরকারের তেল রাখার জায়গা নেই। তাহলে এই তেল জি। আসছে না, না আসার কারণ হচ্ছে সরকারের অক্ষমতা। মাঝখান থেকে এই যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কানেক্টিভিটি থাকছে না, সাপ্লাই চেইন ব্রেক করে গেছে। এই তেল আবার দেখা যাচ্ছে যে চোরা মানে কালো বাজারে তেল পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় তেল উদ্ধার করছে আইন শৃঙ্খলা বাহিনী, উদ্ধার করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই পরিষ্কার করে বলা যায়, এবং একটা কথাই পরিষ্কার হয় যে সরকারের বলতে তো আর সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী নয়। সরকার বলতে এই যদি আমি তেলের সাপ্লাই চেনে বলি, তাহলে একেবারে ভোক্তা পর্যায়ে যারা তেল দেয়, 2200 ফিলিং স্টেশনের মালিকরাও সরকারের অংশ, এবং জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে বিপিসি, এনার্জি রেগুলেটরি কমিশন, ডাউনস্ট্রিম রেগুলেটর, তারপরে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তর, এরা সবাই সরকারের অঙ্গ প্রত্যঙ্গ। এই সবাই সক্রিয়, এবং তারা সেই কাজটা করছে না, এটা প্রমাণিত হয়ে গেল। তারা কালোবাজার হতে দিচ্ছে, এটা প্রমাণিত হয়ে গেল। তারা তেল চুরি হতে দিচ্ছে, রাস্তায় দাঁড়ায় ট্যাঙ্কার থেকে তেল চুরি হচ্ছে, সেটা সাংবাদিকরা দেখা যাচ্ছে, দেবালোকে চুরি দেখা যাচ্ছে, তারা হতে দিচ্ছে। ডিপোর ম্যানেজারকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার এখান থেকে তেল নিয়ে যাচ্ছে, সেই তেল রাস্তায় যে এটা ট্যাঙ্ক লরি ঠেকায় সেখান থেকে তেল চুরি হচ্ছে, সে বলছে আমার এখান থেকে যাওয়ার পরে তেল কোথায় কি কি হচ্ছে সেটা তো আমার দেখার দায়িত্ব নেই। এখন যদি সবাই সবার জায়গা থেকে, সরকারের এই অঙ্গ প্রত্যঙ্গ প্রতিষ্ঠান সবাই সবার জায়গা থেকে বলে যদি যে এই যে চুরি হচ্ছে, এই যে লুণ্ঠন হচ্ছে, এই যে ডাকাতি হচ্ছে, তেল ডাকাতি হচ্ছে, এখানে আমার কিছু করার নেই, আমার তো দায়িত্ব না এটা ঠেকানো। এখানে আমি দেখছি, আপনি দেখছি, সরকার স্বীকার করছে যে আমি ডিপো পর্যন্ত তেল এনে রেখেছি, সেখান থেকে মানুষ তেল পাচ্ছে না, দাঁড়ায় আছে একটা চিত্র, আর ডিপো থেকে তেল ইচ্ছে করেছে, এটা একটা চিত্র। তার মানে তাহলে এই সরকার আর এই ডিপো এর মাঝখানে যে জায়গাটুকু, ডিপো থেকে পৌঁছাবে পেট্রোল পাম্পে বা ফিলিং স্টেশন থেকে পৌঁছাবে হচ্ছে। আমার একটা প্রশ্ন, আমি আপনার কথা মাঝখানে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে সরকারকে জনগণের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক ডিপো থেকে তেল নিয়ে আসছে, নাকি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তেল ডিপোতে মানে ফিলিং স্টেশন গুলোতে পৌঁছে দিচ্ছে, বাকি মজুদ বিদ্যুৎ তেল ওইভাবেই থাকছে? আসলে বিষয় কি, চাহিদা অনুযায়ী কি তেল সাপ্লাই দিচ্ছে? এখন সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, আপনি তো নিশ্চিত করতে পারবো না। সরকার তো বলছে যে পর্যাপ্ত তেল মজুদ আছে, সরকার না, কিন্তু সরবরাহ সরবরাহ তো করছে। নেই, আহা, সরবরাহ তো নেই। সরবরাহ সরবরাহ করাটা তার যুদ্ধের উপর নির্ভর করছে না। সরকার যুদ্ধ হলেও সরবরাহ করাটা নির্ভর করে না, না, না হলেও জি। নির্ভর করে না, কোনো ফ্যাক্টরি নির্ভর করে না যে ডিপো থেকে ইয়েতে মানে ফিলিং স্টেশনে তেল পৌঁছানো না পৌঁছানো নির্ভর করে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এটা ডিপোতে থাকা মানেই ফিলিং স্টেশনে থাকা, না, কিন্তু তারা তো ডিপোতে আবার চিঠি মজুদ দিয়ে থাকা। বলছে যে আমরা আমরা তেল নিব না। হ্যাঁ, আর যদি সে ফিলিং সরকার স্টেশন নিজে তেল থাকে, ফিলিং স্টেশন এখন তেল থাকলে তো মানুষ 2 লিটার বা রেশনিং এর পর্যায়ে যাওয়া লাগে না। এখন এখন আমার আমার প্রশ্ন যে এই যে ফিলিং স্টেশনে থাকা না থাকার ব্যাপার আমার কাছে গুরুত্বপূর্ণ না, না জি। থাকার দায়টা যাদের, থাকার দায়টা, থাকা না থাকার দায়টা যাদের উপরে পড়ে, তারা এই প্রশ্নের উত্তর দেবে। সেই প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না কেন? সরকার তাদেরকে উত্তর দিতে বাধ্য করছে না কেন? সরকার কেন চাচ্ছে না যে তোমরা এই যে সরকার এই যে লাইন দিয়ে দাঁড়ায় আছে, এর জন্য হুম, তোমাদের অপরাধ হচ্ছে, তোমরা তাদের হাতে তেল পৌঁছাচ্ছ না, ডিপোতে তেল রেখে দিচ্ছ, ফিলিং হুম, স্টেশনে পৌঁছাচ্ছ না। রাইট। এই ব্যাপারটি সরকারকে পরিষ্কার করতে হবে এবং সরকারকে ব্যবস্থা নিতে হবে, এবং সরকার সেখানে ব্যবস্থা নিয়েছে, এর কোনো দৃষ্টান্ত বা প্রমাণ নেই। তার মানে সরকারও এখানে পার্টি হয়ে গেছে। সরকার মানে তো বললাম যে জ্বালানি বিভাগ থেকে আরম্ভ করে পেট্রোল পাম্পের বা ফিলিং স্টেশনের মালিক সবাই সরকারের উপাংশ। প্রত্যেকটা উপাংশই যদি নন ফাংশনিং হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, অক্ষম হয়ে যায়, নিষ্ক্রিয় থাকে, তাহলে তো সরকার নিষ্ক্রিয়, অক্ষম, এবং সেটাই সরকার প্রমাণ করছেন, এটাই প্রমাণিত। তাহলে
আমরা কি এটা ব্যবস্থাপনায় অদক্ষতা বলবো, নাকি এই যে সুপার পেট্রোকেমিক্যাল, যেটা আমাদের 5টি প্রতিষ্ঠান, সরকারি 4টি প্রতিষ্ঠান এবং আরেকটা বেসরকারি প্রতিষ্ঠান, যাদের নিজস্ব উৎপাদিত অক্টেন এবং পেট্রোল আমাদের চাহিদার অনেকাংশেই পূরণ করে, সেই সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী আহ প্রণব কুমার সাহা তিনি বলছেন যে 5 তারিখে সরকার থেকে চাহিদা ছিল 37,000 টন পেট্রোল অক্টেন ও 5,000 টন ডিজেল বিপিসি কে দেওয়ার। বিপিসি 8 তারিখে জানিয়ে দিল যে আমরা আর কোনো তেল দিব না। তার কারণ কি? এটা মানে কি? এর মানে তার দরকার নেই, আচ্ছা, এর মানে তো নাকি আর কোনো ইচ্ছাকৃত, মানে হতে পারে। মানে চাহিদা থাকা ইচ্ছা, সত্ত্বেও নিচ্ছে না, নাকি এমনিতেই নিচ্ছে এই না? এই 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 ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নেই। সরকার নিচ্ছে না, এটাই বড় কথা, এবং তার প্রয়োজন নেই। সে প্রয়োজন চাহিদা আছে কি নেই আচ্ছা, সরকারকে ডিফাইন করতে হবে। সরকারের বাইরে থেকে এটা আমরা অনুমান নির্ভর করে কোনো সিদ্ধান্তে এখানে আসার কোনো দরকার নেই। সরকার নিচ্ছে না, আছে, নিচ্ছে না। হরমুজ প্রণালীতে আসা যাওয়ার উপরে, জাহাজ আসা যাওয়ার উপরে, যুদ্ধ বন্ধ হলো কি চললো, এগুলোর কোনো কিছুর উপরেই নির্ভর করছে না এই তেল ভোক্তার হাতে পৌঁছানো না পৌঁছানো। আচ্ছা, এই কিউ তৈরি হওয়াটা এগুলোর উপরে কোনো কিছুর উপরে নির্ভর করছে না। এই বাস্তব সত্যটা অন্য কোনো কিছু দিয়ে বা অন্য কোনো ব্যাখ্যা এখানে এনে এটাকে অস্পষ্ট করা বা আড়াল করাই হবে, এটা সমাধান হবে না। সুতরাং এই ব্যাখ্যায় আমি যাব না। আমি এই জায়গাটাই স্পষ্ট করতে চাই যে এই সব প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে সরকারকে অকার্যকর করে ফেলেছে। সরকারের আগে হাতে পর্যাপ্ত তেল আছে, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সরকার নিতে পারছে না, কারণ সরকারই বলছে যে আমার আর চাহিদা নেই, দরকার নেই। অথচ উপচে পড়া তেল উপচে পড়ছে, অথচ মানুষের হাতে পৌঁছাচ্ছে না। মানুষ চাতক পাখির মতো এই তেল, সামান্য অল্প একটু তেল পাওয়ার জন্য তারা রাস্তায় রাত্রি ঘুমাচ্ছে, দিন যাপন করছে, তাপ দাহে পুড়ছে। এইটাই বাস্তবতা, এটাই সত্য। অর্থাৎ সরকার এইটুকু পথ ডিপো থেকে, আমি পেট্রোল পাম্প থেকেও বলবো না, জি, ডিপো থেকে ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার ক্ষমতা দেন। বিদেশ থেকে ডলার বিনিয়োগ, ডলার খরচ করে সরকারে এত সংকটের মধ্যেও তেল আনতে পারে, মজুদ বৃদ্ধি করতে পারে। অনেক সময় শুনেছে যে মজুদের ক্ষমতা না থাকার কারণে, ধারণ ক্ষমতা না থাকার কারণে চাহিদা বেড়ে গেছে, আমরা মজুদ করতে হুম, হুম, পারছি না, সংকটে পড়েছি। যুদ্ধের বাজারে তেল হরমুজ প্রণালীতে আসতে পারছে না, আমাদের জাহাজ ছাড় পাচ্ছে না, খালাস পাচ্ছে না, তাই তেল পাচ্ছি না। 6টা জাহাজের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে, কেউ বলেছে 6টা জাহাজ হারায় গেছে, এরকম নানা ধরনের কাহিনী, হুম, ন্যারেটিভ আসছে। আমি এখন কোনো কিছুর মধ্যেই শুনতে, জানতে, বুঝতে রাজি না। কারণ সরকার যেহেতু বলছে যে আমার তেল আছে, আমি তেল আর বিকল্প সূত্র উৎস থেকে আনতে পারছি না, নিচ্ছি না, কারণ আমার তেল দরকার নেই। আমি আবার দেখছি যে অসংখ্য মানুষ লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য, পেট্রোল পাম্পে তেল দিতে পারছে না, বন্ধ রেখেছে, তুলছে না। যদি চাহিদা থাকে তো সারা রাত দিন ভরে দেবে না। right, এসব এসব অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ এইসব চিত্র যে বাস্তবতা প্রতিষ্ঠিত করে তা হচ্ছে সরকারের প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠানগুলো অচল, বিকলাঙ্গ, অকার্যকর, নিষ্ক্রিয়, এবং এই অবস্থায়, আজকের এই অবস্থায় সরকারকে নিয়ে গেছে। এবং আহ, সরকার এর যেসব মধ্যে তথ্য যেমন, দিচ্ছে, জি, সেসব তথ্যের উপরে আপনি যেমন আস্থা পাচ্ছেন না, আপনার কাছে যেমন তথ্যের কোনো সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছেন না, হুম, হুম, সামঞ্জস্যহীন মনে হচ্ছে, বাস্তব বর্জিত মনে হচ্ছে, সারা দেশের মানুষের মনে তাই মনে হচ্ছে। আমি সেই মনে হওয়া নিয়ে কথা বলবো না। আমি এটাই বলবো, এই মনে হওয়াটাও সরকারের সেই ব্যর্থতারই আলামত, ব্যর্থতারই বহিঃপ্রকাশ। সরকার ব্যর্থ, এবং সরকারকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অকার্যকর হওয়াটাই বা নিষ্ক্রিয় হওয়াটাই সরকারকে এই পরিণতির দিকে ডেকে নিয়ে আছে। যদি তেল না থাকে, যদি সরবরাহ না হয়, তাহলে যা সত্য, যা সঠিক তাই বললে মানুষ সত্য ঊর্ধ্বে বা সত্যকে উপেক্ষা করতে পারে না, অপেক্ষা করে না। সত্য যখন নানাভাবে প্রবঞ্চনার শিকার হয়, তখন বিভ্রান্তি বাড়ে এবং বিভ্রাট তৈরি হয়। এখানে সেটাই হচ্ছে। সত্য
বিকৃত হয়ে যাচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে, এবং সন্দেহ এবং সন্দেহান হওয়ার মতো পরিস্থিতি জন্ম দিয়েছে। এখানেই সরকার বলি হয়ে যাচ্ছে। আম, এই যে সংকটটা, এই যে একটা মাঝখানে বিশাল গ্যাপ, শূন্যতার সৃষ্টি হচ্ছে, মানে আমরা মেলাতে পারছি না কেউ, এর পেছনে কি দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে? এবং একই সঙ্গে যে তেলের দাম বাড়ানো, আমি জ্বালানির দাম আমি আমি কোনো কিছুকেই, প্রথমত হচ্ছে যে যেখানে যাই থাকুক না কেন, অসাধু ব্যবসারা বাজারি তৈরি করবে। জি। ধান চালের ক্ষেত্রে হয়েছে, সব পণ্যের ক্ষেত্রেই হয়েছে, বাজার দখল করবে। আপনি বড় পুকুরিয়া কয়লা খনিতে কালোবাজার তৈরি হয়েছিল না? যে যদি পেট্রোল এবং অকটেন আমাদের নিজস্ব উৎপাদনের জায়গা থেকে চাহিদার একটা বড় অংশ মেটাতে সক্ষম হয়, তাহলে এই যে সংকট, সেই সংকটের মধ্য দিয়ে আমরা দেখলাম সেই অকটেনের দাম 120 থেকে 40 টাকা করা হলো, পেট্রোল 116 থেকে 140 করা হলো। এগুলো তো আমদানি করতে হচ্ছে না, এগুলো কি ভর্তুকি কমানোর জন্য? আপনি দেখেন, মৌলিক সভ্য সমাজে মৌলিক কিছু কিছু জিনিস মানতেই হয়। এটা একেবারেই বাইবেলের মতো ফরজ, সব মানুষ দল মত ধর্ম অধর্ম নাস্তিক আস্তিক নির্বিশেষে এটা বাধ্যতামূলক। যে কারণে যেগুলোই আর কি আসলে সভ্যতা টিকিয়ে রেখেছে, সভ্যতার অগ্রগতি নিশ্চিত করেছে, সেই জায়গায় এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, মানুষের মানবিক অধিকার এবং মানবিক বোধ। এবং সেই বোধটা সরকারকে প্রতিনিধিত্ব করতে হয়, সরকার সেই বোধটাকে প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করে। সরকার যখন সে বোধ হারিয়ে ফেলে, সরকারের মধ্যে যখন সে বোধের বিস্মৃতি ঘটে, তখন আপনি কোনো কিছু কারণ খুঁজে পাবেন না, কোনো অসঙ্গতির কোনো ব্যাখ্যা পাবেন না, কোনো প্রতিকারও পাবেন না। আপনি আজকে যে প্রসঙ্গটা তুলেছেন, সেই প্রসঙ্গে এই প্রেক্ষাপটে এনে আপনাকে বিচার করতে হবে, এর বাইরে থাকলে আপনি এর উত্তর পাবেন না। যে এই যে দাম বৃদ্ধি বা তেল না নেওয়া এবং এগুলো সবকিছুর সঙ্গে কি আইএমএফ এর চুক্তি বা আইএমএফ এর শর্তর কোনো সম্পর্ক আছে? আমি সম্পর্ক থাকা না থাকা বিষয়টি আমি আমার কথায় বা আমার মাথায় কোনো জায়গায় আনতে চাই না। আচ্ছা। আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সার্বভৌম ক্ষমতা আমার হাতে। আমি সেই বাঙালি জাতি, যে বাঙালি জাতি 1948 সালে স্বাধীন হয়নি,